হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য চলে এসেছি আবারও আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব এসএসসি এমটিএস 2024-এর 3/9/2024 সেকেন্ড শিফটের যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামে জেনারেল নলেজের যে ক্লাস কোশ্চেনগুলো এসেছিলো সেইগুলো নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা ফার্স্ট শিফটে আলোচনা করেছি, তাহলে আমাদের অলরেডি কিন্তু এমটিএসের ক্লাস আমি বলেছিলাম 28 তারিখ থেকে শুরু করব, সেই মতো কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা নতুন, তো আগের ক্লাসটা দেখে নেবে যদি না দেখে থাকো। এছাড়া প্রিভিয়াস ইয়ার 2023, 22, 21 এইসব সালগুলো তোমরা কিন্তু দেখতে পারো, আমাদের প্লেলিস্ট করা রয়েছে, সেই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো চলো দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন কী রয়েছে। রাজা হর্ষবর্ধনের দরবারি কবি কে ছিলেন? রাজা হর্ষবর্ধনের দরবারি কবি কে ছিলেন? কী হবে সঠিক অ্যান্সার বলো? তো অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4, বাণভট্ট। বাণভট্ট ছিলেন রাজা হর্ষবর্ধনের দরবারি কবি। তো এখান থেকে এক্সট্রা ডিটেলস যেগুলো তোমাদের অবশ্যই জানা দরকার, খুবই ইম্পর্ট্যান্ট। বাণভট্ট ছিলেন রাজা হর্ষবর্ধনের সভাকবি, এই কোশ্চেনটা কিন্তু এসেছিল আরআরবি গ্রুপ ডি 2018, এমটিএস সিজিএল 2022 এসে, কিন্তু তার মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন রয়েছে। বাণভট্ট হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত সংস্কৃত ভাষায় লিখেছিলেন। তো অনেক সময় এটা আসে যে বাণভট্টর তাহলে হর্ষচরিত কার লেখা? বাণভট্টের লেখা। এটা কার জীবনী? না হচ্ছে হর্ষবর্ধনের জীবনী নিয়ে লেখা। কোন ভাষায় লেখা? না সংস্কৃত ভাষায় লেখা। তাহলে একটা থেকে কতগুলো কোশ্চেন আসতে পারে, তো সমস্ত ধরনের কোশ্চেন এখানে আমি বলে দিলাম। তো তোমরা এই এক্সট্রা ডিটেলসগুলো যত ভালো করে পড়বে, যারা আমাদের পিডিএফগুলো পারচেজ করেছো, এই এক্সট্রা ডিটেলসগুলো কিন্তু ভালো করে পড়ো। এখান থেকেই কিন্তু কোশ্চেন তোমরা প্রচুর কমন পাবে। হর্ষবর্ধন ভারতীয় উপমহাদেশের একজন শাসক ছিলেন, যিনি 606 খ্রিস্টাব্দ থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন। হর্ষবর্ধন পুষ্যভূতি রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন। হর্ষবর্ধন পুষ্যভূতি রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন। এছাড়া রাজা হর্ষবর্ধন তার ভাই রাজ্যবর্ধনকে মৃত্যুতে থানেশ্বর ও কনৌজ সিংহাসন আরোহণ করেন। রাজা হর্ষবর্ধন তার ভাই রাজ্যবর্ধনের মৃত্যুতে থানেশ্বর ও কনৌজের সিংহাসন দখল করেন। এটা এসেছিল এসএসসি সিজিএল 2020-তে। তো এই ধরনের এক্সট্রা ডিটেলস, এত এক্সট্রা ডিটেলস পাবে আমাদের যে পিডিএফ রয়েছে, পেড পিডিএফ, তো সেই পিডিএফের মধ্যে। 2 নম্বর কোশ্চেন দেখো, ধারা 181 অনুসারে, ধারা 181 অনুসারে রাজ্য বিধানসভায় তার পদ থেকে অপসারণের একটি প্রস্তাব বিবেচনাধীন থাকা অবস্থায় ড্যাশ সভাপতিত্ব করতে পারবেন না। ধারা 181 অনুসারে রাজ্য বিধানসভায় তার পদ থেকে অপসারণের একটি প্রস্তাব বিবেচনাধীন থাকা অবস্থায় ড্যাশ সভাপতিত্ব করতে পারবেন না। কে সভাপতিত্ব করতে পারবেন না? অ্যাডভোকেট জেনারেল, ডেপুটি চেয়ারম্যান, স্পিকার, না হচ্ছে চেয়ারম্যান? সঠিক অ্যান্সার হয়ে যাবে স্পিকার। স্পিকার হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে এটা 181 নম্বর ধারায় সাথে যুক্ত, ধারাটা মনে রাখো। তাহলে 181 নম্বর ধারা, যেটা হচ্ছে স্পিকার ও ডেপুটি স্পিকার সভাপতিত্ব করবেন না যখন তার পদ থেকে অপসারণের জন্য একটা প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। 181 নম্বর ধারাটা মনে রাখো। এরপরে চলে যাও 3 নম্বর কোশ্চেন। কী রয়েছে? 1928 সালে নিম্নলিখিতগুলির মধ্যে কে কংগ্রেস পার্টির নেহেরু রিপোর্ট লিখেছিলেন? স্বাধীন ভারতের জন্য একটি ভবিষ্যৎ সংবিধান ডোমিনিয়ন মর্যাদা দেওয়া উপর ভিত্তি করে। 1928 সালে কে কংগ্রেস পার্টির নেহেরু রিপোর্ট লিখেছিলেন? তিনি হচ্ছেন মতিলাল নেহেরু। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার, মতিলাল নেহেরু। তারপরে দেখো পাটকাই পাহাড়। পাটকাই পাহাড় ড্যাশ পর্বতের অংশ? কোন পর্বতের অংশ? পূর্বাঞ্চল পর্বতের অংশ পাটকাই। এই পূর্বাঞ্চল রেঞ্জের মধ্যে রয়েছে হচ্ছে পাটকাই পাহাড়, বড়াইল রেঞ্জ মণিপুর এবং নাগা পাহাড়ের পর্বতশ্রেণী। লুসাই পাহাড় পাটকাই পর্বতমালার একটা অংশ। লুসাই পাহাড় ত্রিপুরা ও মিজোরামের সীমান্তে অবস্থিত। আর হচ্ছে পাটকাই পাহাড় ভারতের সবচেয়ে পূর্ব প্রান্তে অবস্থিত, ভারত মায়ানমার সীমান্ত বরাবর। এটা এসেছিল এই রিসেন্ট CHSL 2024, যেটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি।
আর তোমরা যদি সিএইচএসএল এর পিডিএফ নিতে চাও তো আমাদের কাছে সিএইচএসএল এর পিডিএফ অ্যাভেলেবল আছে, যেখানে 2300 এমসিকিউ প্রিভিয়াস ইয়ার এমসিকিউ পাবে। 5 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন ইভেন্টে ভারত তার প্রথম ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণপদক পায়? কোন ইভেন্টে ভারত তার প্রথম ব্যক্তিগত অলিম্পিক স্বর্ণপদক পায়? শুটিংয়ে পেয়েছিল সর্বপ্রথম। আর অলিম্পিক নিয়ে বিস্তারিত ক্লাস যারা আমাদের পিডিএফ পারচেজ করেছো, তোমাদের এই যে লিঙ্ক রয়েছে অলিম্পিক, তো এই লিঙ্কে চলে যাও, লিঙ্কে গিয়ে যে আমরা ক্লাসটা করিয়েছি ইউটিউবে সেটা কিন্তু দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের জন্য। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, ফুটফল শব্দটি নিচের কোন খেলার সাথে যুক্ত? ফুটফল শব্দটি কোন খেলার সাথে যুক্ত? টেনিস। এটি হচ্ছে টেনিস খেলার সাথে যুক্ত। নিম্নলিখিত তথ্য থেকে রাজস্ব প্রাপ্তির গণনা করুন। রাজস্ব ঘাটতি সমান জিডিপির 2.80%, রাজস্ব ব্যয় মাইনাস জিডিপির 10.80% রাজস্ব প্রাপ্তি। এইটা থেকে রাজস্ব প্রাপ্তিটা গণনা করতে হবে। করলে কত বেড়ে যাবে না, হচ্ছে এই যে 8.10.00, অর্থাৎ 8 বেরিয়ে যাবে এখান থেকে। কিভাবে করবে, এখান থেকে এই যে সূত্রগুলো কিছু দেখিয়ে রাখবো, এইগুলো তো কোশ্চেন আসছে অনেক সময়, এই শুধু সূত্রগুলোই চলে আসে। এই যে বাজেট ঘাটতি, মোট ব্যয় মাইনাস মোট প্রাপ্তি। রাজস্ব ঘাটতি, রাজস্ব ব্যয় মাইনাস রাজস্ব প্রাপ্তি। রাজস্ব ঘাটতি সমান আবার হয় মোট ব্যয় মাইনাস ধার এবং অন্যান্য দায় ছাড়া মোট প্রাপ্তি। তো এইগুলো একটু মনে রাখবে, এইগুলো দিয়ে দেয় অনেক সময়। তারপরে চলে যাও এখানে 8 নম্বর কোশ্চেন, যখন একটি জলাশয়ে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত হয় তখন নিচের কোন অ্যাসিড তৈরির কারণে জল অম্লীয় হয়ে যায়? বল, প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত হয় তখন নিচের কোন অ্যাসিড তৈরির কারণে জল অম্লীয় হয়ে যায়? না, আছে কার্বনিক অ্যাসিড তৈরি হয়। কোন প্রোগ্রাম যা 2000 থেকে 2001 সালে চালু করা হয়েছিল, যার লক্ষ্য গ্রামীণ এলাকায় বাড়ি, পানীয় জল, প্রাথমিক শিক্ষা এবং মৌলিক স্বাস্থ্যসেবা প্রদান করা? কোন প্রোগ্রাম 2000 থেকে 2001 সালে চালু করা হয়েছিল, যার লক্ষ্য ছিল গ্রামীণ এলাকায় বাড়ি, পানীয় জল, প্রাথমিক শিক্ষা এবং মৌলিক স্বাস্থ্যসেবা প্রদান করা? প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা। এরপরে দেখো 10 নম্বর, মে 2001 সালে ইউনেস্কো মানবতার মৌখিক এবং অস্পষ্ট ঐতিহ্যের একটি মাস্টারপিস হিসেবে নিচের কোন প্রতিষ্ঠান বা প্রকল্পকে ঘোষণা করেছে? মে 2001 সালে ইউনেস্কো মানবতার মৌখিক এবং অস্পষ্ট ঐতিহ্যের একটি মাস্টারপিস হিসেবে নিচের কোন প্রতিষ্ঠান বা প্রকল্পকে ঘোষণা করেছে? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 3, ন্যাশনাল প্রজেক্ট টু সাপোর্ট কুটিয়াত্তম। অপশান নাম্বার 3 হয়ে যাবে সঠিক আনসার। 11 নম্বর কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এমটিএস এবং হাবিলদার 2025-এর জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমরা জানো ইতিমধ্যে তোমাদের কিন্তু নোটিফিকেশান জারি হয়ে গেছে। তোমাদের পরীক্ষার ডেটও বলে দিয়েছে কবে তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বেশি দিন বাকি নেই, হাতে মাত্র 90 দিন রয়েছে। তো এই 90 দিনের মধ্যে তোমাদেরকে কিন্তু প্রস্তুতিটা সেরে ফেলতে হবে। আমি আগে থেকেই বলে এসেছিলাম যে ফর্ম বেরোবে এরকম চিন্তাভাবনা নিয়ে যে বেরোলেই পড়াশোনা করব, নাহলে করব না। তো আগে থেকেই পড়াশোনাটা করতে হবে। তার জন্য আমরা অনেক আগে থেকেই এবছরে কিন্তু তোমাদের জন্য এই 4খানা পিডিএফ অলরেডি আমরা পাবলিশ করে দিয়েছিলাম। যারা নিয়েছে প্রথমের দিকে তারা কিন্তু ইতিমধ্যে তাদের হয়তো এই পুরো পার্টগুলো সবগুলো কিন্তু কমপ্লিট শেষের মুখে হয়ে আসছে তাদের। আর যারা এখনও এই পিডিএফগুলো নাওনি, তো দেরি না করে যদি নিতে চাও তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো। 4খানা পিডিএফ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, স্ট্র্যাটেজিকে থাকবে 14খানা টপিকের উপর, কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর ফুল এবং ইংলিশ 2000 এমসিকিউ ইংলিশের পিডিএফ থাকবে। এই 4খানা পিডিএফ যেটা তোমাদের মূল্য পড়বে হচ্ছে 199 টাকা।
আর শুধুমাত্র যদি এমটিএসের জিকে পিডিএফটা নাও প্রিভিয়াস ইয়ারের 2019 থেকে 24 তাহলে 149 টাকা। আর শুধুমাত্র 2024-এর এমটিএস পিডিএফটা নিলে জিকে পিডিএফটা সেটা নিলে হচ্ছে 99 টাকা। আর সিএইচএসএলের যে রয়েছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রয়েছে 2300 এমসিকিউ রয়েছে, তো সেটার মূল্য পড়বে 49 টাকা। তো এই পিডিএফগুলো যদি নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো। আর হচ্ছে তোমরা আমাদের এমটিএসের যে কোনো পিডিএফ যদি পারচেজ করো তাহলে তোমাদেরকে এই টেলিগ্রাম গ্রুপ, আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমাদেরকে অ্যাড করানো হবে। এখানে 219 জন জয়েন করেছে দেখতে পাচ্ছ, কিন্তু এটা বেশি হয়ে গেছে, আরও অনেকে জয়েন করেছে পরবর্তীতে। তো এখানে এমটিএসের সব ধরনের পিডিএফ কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে। রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, মানে যত ধরনের, ম্যাথও দেওয়া হবে এখানে, ইংলিশও দেওয়া হবে। মানে এই পিডিএফ, আমাদের যে পিডিএফগুলো রয়েছে এই পিডিএফগুলো তো তোমরা পারচেজ যদি করলে তবে গিয়ে ওখানে বাকি আর আদারওয়াইজ যত ধরনের পিডিএফ লাগবে, মানে যত ধরনের তোমাদের নোটস দরকার 2025-এর এক্সামের জন্য, সেগুলো কিন্তু প্রোভাইড করা হবে সম্পূর্ণ ফ্রিতে। আর দ্বিতীয়বার কোনো তোমাদের কাছ থেকে কোনো পয়সা নেওয়া হবে না, ঠিক আছে? তো যদি নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো হাই লিখে। আর সিএইচএসএল এই যে পিডিএফটা রয়েছে এটা 2300 জিকে, দেখতেই পাচ্ছ, এটা মাত্র 49 টাকা রাখা হয়েছে। এখানে 2023টা নেই, 2023 অ্যাড করার সময় পাইনি অনেকে এই পিডিএফটার জন্য বলছিল, তার জন্য আমরা যেই 3টে সাল পেয়েছি এই 3টে সাল 2300 এমসিকিউ এটা আমরা বানিয়ে দিয়ে দিয়েছি। কেন সিজিএসএলেরও কিন্তু ফর্ম দিয়েছে, সেটারও ফর্ম ফিল আপ চলছে। তো যদি নিতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো। এবার দেখো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কী রয়েছে, নিচের থেকে অণু বা সূত্রের একক এবং তাদের মোলার ভরের ভুল জোড়া নির্বাচন করুন। বলো, এখানে দেখো অণুগুলোর নাম দেওয়া রয়েছে এবং তাদের মোলার ভর দেওয়া রয়েছে, তো এদের মধ্যে ভুলটা কোনটা রয়েছে? তো HNO3 দেওয়া রয়েছে 62, CH4 দেওয়া রয়েছে 16, NaCl দেওয়া রয়েছে 58.5, HCl দেওয়া রয়েছে 36.5। তো এদের মধ্যে এই HNO3 এটা 62 দেওয়া রয়েছে, এটাই কিন্তু ভুল দেওয়া রয়েছে। বাকি CH4 16, NaCl 58.5 এবং HCl 36.5, এগুলো মোলার ভর ঠিকই রয়েছে। তাহলে HNO3 কী হবে না, HNO3 হবে 63। সেটা কীভাবে বের করবে দেখে নাও, একটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরাই বের করতে পারবে। HNO3 আণবিক ভরের নিম্নানুসারে নির্ধারণ করা যেতে পারে। দেখো এইচের পারমাণবিক ভর হচ্ছে 1, আর এনের পারমাণবিক ভর হচ্ছে 14, নাইট্রোজেন, আর অক্সিজেন হচ্ছে 16। এটা তো তোমরা জানো, পড়ে এসছো আগে। তো এখান থেকে তাহলে HNO3 মোলার ভর কত হবে না, এইচ একটা রয়েছে, এইচের পারমাণবিক ভরও 1, তাহলে 1 যুক্ত নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14 যুক্ত অক্সিজেন 16, কিন্তু এখানে রয়েছে O3, মানে 3টা, তাহলে 16 ইন্টু 3, ঠিক আছে? তাহলে সমান কত হবে, এগুলো যদি গুণ আর যোগ করে তাহলে হয়ে যাবে এখানে 63। বোঝা গেল? এইভাবে তোমরা কিন্তু বাকিগুলো বের করে দেখে নিতে পারো। এগুলো কিন্তু বাকি যেগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা কিন্তু ঠিক দেওয়া রয়েছে। এইভাবে তোমরা নিজেরাই খাতা পেনে বাড়িতে করে নিতে পারবে। এবার দেখো 12 নম্বর কোশ্চেন। প্রাণী কোষে বিটা অক্সিডেশনের মাধ্যমে খুব দীর্ঘ চেইনে ফ্যাটি অ্যাসিডের ভাঙন নিচের কোন অর্গানেল দ্বারা পরিচালিত হয়? প্রাণী কোষে বিটা অক্সিডেশনের মাধ্যমে খুব দীর্ঘ চেইন ফ্যাটি অ্যাসিডের ভাঙন নিচের কোন অর্গানের দ্বারা পরিচালিত হয়? সঠিক অ্যান্সার হবে পারক্সিজম, অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার হবে। 3 নম্বর দেখো, জানুয়ারি 2023-এ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক দ্বারা চালু করা স্বদেশ দর্শন 2.0 প্রকল্প অনুসারে টেকসই এবং দায়িত্বশীল গন্তব্য হিসেবে গড়ে তোলার জন্য কতগুলো শহরকে বেছে নেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4 30খানা শহরকে বেছে নেওয়া হয়েছে। নিম্নলিখিত স্থাপত্য উপাদানগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার নিম্নস্থল থেকে বাদ দেওয়া হয়েছে? সিন্ধু সভ্যতার নির্মাণস্থল থেকে বাদ দেওয়া হয়েছে।
নিম্নলিখিত স্থাপত্য উপাদানগুলির মধ্যে কোনটি? সেটা হচ্ছে লোহার স্ল্যাব। লোহার স্ল্যাব এটা কিন্তু সিন্ধু সভ্যতা নির্মাণ স্থলে থেকে বাদ দেওয়া হয়েছে। বাকি রোদে শুকানো ইট, সেকা ইট বা জিপসামের হামানদিস্তা এগুলো কিন্তু রয়েছে। সিন্ধু সভ্যতা, যা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত, ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম পরিচিতি নগর সংস্কৃতি এই সিন্ধু সভ্যতা। হরপ্পা শহরে লোহা ব্যবহার করা হতো না, এটা কিন্তু ভালো করে মনে রাখো, হরপ্পা শহরে লোহার ব্যবহার করা হতো না। এটা এসএসসি সিপিইউ 2017-তে এসেছিলো, তো মনে রাখো, এটা ইম্পর্টেন্ট। তারপরে 15 নম্বর, 1991 সালের আদমশুমারিতে সাক্ষরতার হারের দিক থেকে কোন রাজ্যটি সর্বোচ্চ এবং সাক্ষরতার হারের জাতীয় গড় থেকে বেশি ছিল? তো 2011 আদমশুমারি তো বেশি আসে, এরকম কিন্তু 1991 এখান থেকেও কিন্তু কোশ্চেন আসার চান্স রয়েছে, যেটা আমরা দেখলাম। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? না, এটা সঠিক অ্যান্সার হবে কেরালা। কেরালা হবে সঠিক অ্যান্সার। এখান থেকে বাকি দেখো, 1991 সালের আগের জনগণনা 5 বছরের কম বয়সী শিশুদেরকে অশিক্ষিত হিসেবে গণনা করা হতো। এটা এসএসসি জেই 2023 এসছে, তাহলে ইম্পর্টেন্ট রয়েছে। 1991 সালের আগে জনগণনায় 5 বছরের কম বয়সী শিশুদেরকে অশিক্ষিত হিসাবে গণ্য করা হতো, 5 বছরের কম। তারপরে দেখো 16 নম্বর কোশ্চেন, কোন অর্গানেল রাইবোজোমাল আরএনএ ধারণ করে এবং রাইবোজোম উৎপাদনে জড়িত? কোন অর্গানেল রাইবোজোমাল আরএনএ ধারণ করে এবং রাইবোজোম উৎপাদনে জড়িত? এটা সঠিক অ্যান্সার হবে নিউক্লিয়াস। অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার নিউক্লিয়াস। রাইবোজোমাল আরবিএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত অর্গানেল। এটা সিজিএল 2024 এসেছে। কি রাইবোজোমটা হচ্ছে কি রাইবোজোমাল আরবিএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত অর্গানেল। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেন, আত্মজীবনী উইংস অফ ফায়ার এটা বারবার আমরা আলোচনা করে এসেছি, তোমাদের আগের সালে আমরা বারবার আলোচনা করেছি। উইংস অফ ফায়ার কোন উল্লেখযোগ্য ভারতীয় ব্যক্তিত্বের জীবনের বর্ণনা করে? বলো, এটা কার আত্মজীবনী উইংস অফ ফায়ার? এপিজে আব্দুল কালাম। তারপরে দেখো এখানে যে আছে কিরণ বেদীর কিছু উল্লেখযোগ্য বই রয়েছে যেগুলো তোমাদেরকে অবশ্যই জানা দরকার। কি কি না হচ্ছে হোয়াট ওয়েন্ট রং অ্যান্ড হোয়াই, ইটস অলওয়েজ পসিবল, অ্যাজ আই সি, ব্রুম অ্যান্ড গ্রুম, হিম্মত হ্যাঁ, তারপরে হচ্ছে ক্রিয়েটিং লিডারশিপ, এম্পাওয়ারিং উইমেন। তো এগুলো হচ্ছে কিরণ বেদীর কিছু বিখ্যাত বই যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এমটিএস এক্সামের জন্য। এছাড়া দ্য গড অফ স্মল থিংস ভারতীয় লেখিকা অরুন্ধতী রায়ের লেখা একটি উপন্যাস। দ্য গড অফ স্মল থিংস এটা অরুন্ধতী রায়ের লেখা। তারপরে চলে যাও 18 নম্বর কোশ্চেন, ভারতের ব্রিটিশ সরকার লাহোর ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া নিম্নলিখিত কোন বিপ্লবী জেলে 63 দিনের অনশনে শহীদ হয়েছিলেন? লাহোর ষড়যন্ত্র মামলা গ্রেপ্তার হওয়া বিপ্লবী যিনি 63 দিনের অনশনে শহীদ হয়েছিলেন, তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন যতীন্দ্রনাথ দাস। অপশন নাম্বার 2 সঠিক আনসার। ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব লাহোর ষড়যন্ত্র মামলায় জড়িত ছিলেন এবং এই কারণে আদালত আদেশ দিয়েছিলেন যে তাদের 23 মার্চ 1931 তারিখে ফাঁসিতে ঝুলানো হবে। এখান থেকে অনেক ধরনের কোশ্চেন আছে। লাহোর ষড়যন্ত্র মামলায় যে 3 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল তাদের মধ্যে কে একজন, তাদের মধ্যে নন খুঁজে বের করো বলে এই 3 জনের নাম থাকলো আর একটা অন্য কিছু কারোর নাম থাকলো, এইভাবে কোশ্চেন আসতে পারে। বা এই লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে কত সালে ফাঁসি দেওয়া হয়েছিল সালটা জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? বা কোন ষড়যন্ত্র মামলায় এই 3 জনকে ফাঁসি দেওয়া হয়েছিল, তাহলে লাহোর ষড়যন্ত্র মামলায়। তো এইভাবে বিভিন্ন ঘুরিয়ে ফিরে
কোয়েশ্চেনগুলো কিন্তু এক্সামে আসে। তো সেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। আমরা যদি এগুলোকে ভালোভাবে পড়াশুনো করি তাহলে আমরা কিন্তু সহজেই অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। আর এগুলো আমাদের ক্লাস করলে এগুলো জানতে পেরে যাবে, এগুলো কী ধরনের কোয়েশ্চেন আসে না আসে সেটা আমরা বলে দেবো তোমাদেরকে, তাই না? তো রেগুলার ক্লাস করতে হবে, তোমাদের জন্য আমরা ক্লাস করাবো, এবং ক্লাস করলে রেগুলার আমাদের ক্লাস হবে। এবং আমি তো বলেই দিয়েছি যে প্রথমে আমরা এই প্রিভিয়াস ইয়ারগুলোকে শেষ করব। 2024-এর প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেনগুলো এসেছিলো এগুলো আমরা শেষ করব। তারপরে আমরা টপিক ধরব, এক একটা করে টপিক ক্লাস হবে। যত ধরনের টপিক, সমস্ত ধরনের টপিকের উপর ক্লাস করানো হবে। তারপর তোমাদেরকে কিছু ইম্পর্টেন্স কিছু সেট নিয়ে আসবো, সেখানে তোমরা যেটাকে প্র্যাকটিস বলে, প্র্যাকটিস সেট নিয়ে আসবো, তোমরা প্র্যাকটিস করে নিবে সেখানে। এবার দেখো 19 নম্বর কোশ্চেন কী রয়েছে, নিচের কোনটি ভারতীয় সংবিধানের প্রকৃতিকে সঠিকভাবে বর্ণনা করে? ভারতীয় সংবিধানের প্রকৃতিকে সঠিকভাবে বর্ণনা করে সেটা কোনটা? সেটা হচ্ছে অনমনীয় বা নমনীয় নয়। ঠিক আছে, এটা হচ্ছে ভারতীয় সংবিধানের প্রকৃতিকে সঠিকভাবে বর্ণনা করে। তারপরে দেখো 20 নম্বর কোশ্চেন, বাথুখাম্মা উৎসব এটা কোন রাজ্যের সাথে যুক্ত? বাথুখাম্মা তেলেঙ্গানা রাজ্যের সাথে যুক্ত। তেলেঙ্গানার একটি বিখ্যাত উৎসব। তো উৎসব, ফেস্টিভ্যাল তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য আমাদের ওই 14খানা টপিকের মধ্যে থেকেই ফেস্টিভ্যাল রয়েছে ওখানে, ঠিক আছে? নৃত্য রয়েছে, বাদ্যযন্ত্র রয়েছে, এগুলো নিয়েও আমরা ক্লাস করাবো তোমাদের। তারপরে দেখো 21 নম্বর কোশ্চেন, রাগ দীপক কোন বিখ্যাত সঙ্গীতজ্ঞের সাথে যুক্ত? রাগ দীপক কোন বিখ্যাত সঙ্গীতজ্ঞের সাথে যুক্ত? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার 2, তানসেন। তানসেন রামতনু নামেও পরিচিত। তিনি মুঘল সম্রাট আকবরের দরবারের নবরত্নের অর্থাৎ 9টি রত্নের মধ্যে একজন ছিলেন। হরিদাস ছিলেন সঙ্গীত শিল্পী তানসেনের গুরু। তানসেন মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্মগ্রহণ করেছিলেন। তানসেন সম্মান মধ্যপ্রদেশ সরকার কর্তৃক প্রদান করা হয়ে থাকে। ঠিক আছে, এটা এসেছিল 2000 CHSL 2024 এসছে তানসেন সম্মান। এটা কোন রাজ্য সরকার দিয়ে থাকে? কী হবে? মধ্যপ্রদেশ সরকার, তাই তো? এবার দেখো 22 নম্বর, 2023 সালের সেপ্টেম্বরে বর্তমান সঞ্জয় কুমার মিশ্রের অবসর নেওয়ার পর কে ইডির ইনচার্জ ডিরেক্টর হিসাবে নিযুক্ত হন? 2023 সালের সেপ্টেম্বরে বর্তমান সঞ্জয় কুমার মিশ্রের অবসর নেওয়ার পর কে ইডির ইনচার্জ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন? তিনি হচ্ছেন রাহুল নবীন। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। পরম স্বৈরাচারী হিসাবে বলবনের শাসন নিম্নলিখিত কোন ঘটনার দিকে পরিচালিত করেছিল? পরম স্বৈরাচারী হিসাবে বলবনের শাসন কোন ঘটনার দিকে পরিচালিত করেছিল? সঠিক অ্যান্সার 40-এর ধ্বংস চাহালগনি বা চালিসা নামেও পরিচিত। দিল্লির সুলতান গিয়াসুদ্দিন বলবন দ্বারা পরিচালিত হয়েছিল, যিনি 1263 থেকে 1287 সাল পর্যন্ত শাসন করেছিলেন। 24 নম্বর কোশ্চেন, নিচের কোন বাঁধটি দামোদর ভ্যালি কর্পোরেশনের একটি অংশ অর্থাৎ ডিবিডি। দামোদর ভ্যালি ডিভিসি, প্রথমে ভুল বললাম, ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন একটি অংশ। কোন বাঁধ? এটা হচ্ছে মাইথন বাঁধ। দেখেন অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার, মাইথন বাঁধ। দামোদর নদীর উপর 4টা বাঁধ রয়েছে। একটা হচ্ছে বরাকার নদীর তিলাইয়া বাঁধ, কোনার বাঁধ, মাইথন বাঁধ, আর হচ্ছে পাঞ্চেত পাহাড়ি বাঁধ। এই 4টা বাঁধ দামোদর নদীর উপর, এই 4টা বাঁধ রয়েছে। 25 নম্বর কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন, নিচের কোন নৃত্যটি ঐতিহ্যগতভাবে 3টা পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের পুরুষদের দ্বারা পরিবেশিত হয়? পারবে নিশ্চয়ই, সবাই পারবে, কেন বহুবার আলোচনা করে এসেছি গত বছর থেকে বা তার আগের প্রত্যেক বছর আমরা এটা আলোচনা করি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ছৌ নৃত্য,
ঠিক আছে, ছৌ নৃত্য। অনেক সময় কোশ্চেন আসে যে পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত নৃত্য বলে সেখানে বিভিন্ন অপশান থাকে, তার মধ্যে ছৌ দিয়ে দিয়ে দেয়। তাহলে এই ছৌ নৃত্য উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ 3টা রাজ্যেরই বিখ্যাত নৃত্য, পুরুষদের দ্বারা পরিবেশিত হয়। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো। এতক্ষণ আমরা লাইকের কথা বলিনি, তো ক্লাসের শেষে অবশ্যই লাইক করে দাও এবং তারই মধ্যে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো। ক্লাসগুলো অবশ্যই তোমাদের যে সকল বন্ধুরা এই সকল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের মাঝে ক্লাসগুলো শেয়ার করো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তাছাড়া তোমরা যদি এই 4খানা পিডিএফ যদি নিতে চাও বা বিভিন্ন রকম তোমাদের কাছে অপশান রয়েছে, তো এদের মধ্যে তোমরা যেটা নিতে চাও সেটাই নিতে পারো। তার জন্য তোমাদেরকে কী করতে হবে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করতে হবে, বা তোমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে তোমরা কোন পিডিএফটা নিতে চাও সেটা তোমরা মেসেজ করে বলবে, ঠিক আছে।